সুপ্রিয় ছাত্রছাত্রী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি পরীক্ষা রয়েছে, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিকে টার্গেট রেখে আজকের আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ একটি প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আমরা শেয়ার করতে চলেছি। আর এই প্রশ্নপত্রটা তোমাদের যে কালকে পরীক্ষা রয়েছে, তো অবশ্যই কিন্তু পরীক্ষা আসবে, তো এই নিয়ে চিন্তা তোমাদের কিন্তু থাকছে না। আমরা এর আগেও ইতিমধ্যেই 4 থেকে 5টি কিন্তু সেট কিন্তু আপলোড করে দিয়েছি। সেই সেটগুলো তোমরা কমপ্লিট করো। আমাদের ভিডিওগুলি থেকে 100% কমনের গ্যারান্টি থাকছে। অন্যান্য সাজেশনের পাশাপাশি এই পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানেও কিন্তু তোমাদের কমন আসবে, এই গ্যারান্টি কিন্তু থাকছে। তাহলে তোমাদেরকে কী করতে হবে? শেষ মুহূর্তে করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন ভিডিওগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো আসল ভিডিও শুরু করার আগে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে তোমরা আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলটিতে রয়েছো, ঠিক আছে? তো এখানে তোমরা হোম পেজে চলে আসো। এখানে এসে দেখো একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে প্লেলিস্ট বলে কিন্তু একটা অপশান দেখতে পাচ্ছ। এই প্লেলিস্ট অপশানে ক্লিক করবে। প্লেলিস্ট অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে। দেখো ক্লাস 12 সেমিস্টার 3 পলিটিক্যাল সায়েন্স কোশ্চেন পেপার। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, দেখতে পাচ্ছ 100% কিন্তু কমন। তো জাস্ট তোমরা এই জায়গাটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে 5টি ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে ইতিমধ্যেই। এই 5টি ভিডিও তোমরা কিন্তু পরীক্ষার আগে কমপ্লিট করে যাবে। তোমাদের বেশি করে কিন্তু সময় লাগবে না, 10 মিনিট 11 মিনিট করে ভিডিও, ঠিক আছে? তাহলে 1 ঘন্টার মধ্যে তোমাদের প্রায় শেষ হয়ে যাবে। সারা বছর পড়েছো না পড়েছো যা কিছু করেছো, এই 5টা ভিডিও তোমরা কিন্তু কমপ্লিট করে যাও। পাশাপাশি এই ভিডিওটা যেটা এখন বানাচ্ছি সেটা কিন্তু তোমরা দেখো। তোমাদের 100% কিন্তু পরীক্ষায় কমন পড়বে। প্রত্যেকটি ভিডিও প্রশ্নই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? চলো আজকের ভিডিওতে আমরা চলে আসি। প্রথম দেখো তোমাদের 40টা প্রশ্ন আলোচনা করছি। আমরা এই ভিডিও প্রশ্নগুলির মাধ্যমে তোমাদের পুরো সিলেবাসটাকে কমপ্লিট করার কিন্তু চেষ্টা করছি। তাহলে প্রত্যেকটি দেখো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। দেখো আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কি? দেখো ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশ তোমরা আগেই জেনে গেছো, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন। আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন দুটো মেরুতে বিভক্ত হয়ে গেছিলো, আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন। নেক্সট প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? প্রশ্নটি কিন্তু পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন, মনে রাখবে। বার্নার্ড বারুচ কিন্তু কী করেছিলেন? ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। নেক্সট, দ্বিমেরুবাদের যুগে সমাজতান্ত্রিক শিবিরের নেতৃত্ব দিয়েছিলেন কে? দ্বিমেরুবাদের যুগে সমাজতান্ত্রিক শিবির, মোস্ট ইম্পর্টেন্ট, সমাজতান্ত্রিক শিবিরে কিন্তু নেতৃত্ব দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন, মনে রাখবে। নেক্সট, দ্বিমেরুকৃত রাজনীতি হলো সংঘাত এবং নিরন্তর সংকট সৃষ্টির রাজনীতি। কথাটি কে বলেছেন? মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখো, কেনেথ ওয়ালজ, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর প্রশ্ন, যে ঘটনার মধ্য দিয়ে দ্বিমেরুকেন্দ্রিকতার অবসান হয়, অর্থাৎ দুটো মেরুতে যে ভাগ হয়েছিল সেই মেরুর অবসান ঘটলো কোন ঘটনার মধ্য দিয়ে? মনে রাখো, সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে, ঠিক আছে? তো কখন দ্বিমেরুকেন্দ্রিকতার অবসান ঘটে তোমরা সালটা জানলে কিন্তু লেখে কমেন্ট করে জানাতে পারো, কমেন্ট করে, ঠিক আছে? 1991, 92 নাকি কখন, কোন সালে, ঠিক আছে? চলে আসবো 6 নম্বর প্রশ্ন। দেখো একমেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ, মোস্ট ইম্পর্টেন্ট, একমেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ কোনটি? সবাই জানো, একটি মেরু, উত্তর হয়ে যাবে আমেরিকা, ঠিক আছে? অপশান নাম্বার এ। নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলনের জনককে? মোস্ট ইম্পর্টেন্ট, জওহরলাল নেহরু, মনে রাখবে, পরীক্ষা আসার মতো প্রশ্ন। নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? উত্তর হয়ে যাচ্ছে বেলগ্রেডে, ঠিক আছে? নেক্সট, তো জোট নিরপেক্ষ আন্দোলনের দ্বিতীয় শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল? তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর শেষ সম্মেলনটা নেক্সট 1945 খ্রিস্টাব্দে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে। উত্তর হয়ে যাবে 51 জন সদস্য নিয়ে। 1945-এ যখন তাহলে পরীক্ষা আসতে পারে ঘুরিয়ে, যে সম্মিলিত জাতিপুঞ্জ কবে সৃষ্টি হয়েছিল? মনে রাখো 1945 খ্রিস্টাব্দে। কতজন সদস্য ছিল? মনে রাখবে 51 জন সদস্য ছিল প্রথমে। নেক্সট, জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারায়? দেখো জাতিগুলি, উত্তর হয়ে যাবে প্রস্তাবনায় কিন্তু আলোচনা করা হয়েছে। জাতিপুঞ্জের যে মূল লক্ষ্যগুলি আছে সেগুলো জাতিপুঞ্জের প্রস্তাবনায় আলোচনা করা হয়েছে। নেক্সট, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত? 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার মনে রাখো 193 জন, অর্থাৎ অপশন নাম্বার ডি, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা 193 জন। নেক্সট প্রশ্ন দেখো, নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যের কার্যকাল কত? দেখো নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যদের কার্যকাল হচ্ছে 2 বছর, ঠিক আছে? আর স্থায়ী সদস্যদের কার্যকালটা তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো 13 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক যে অর্থ ভাণ্ডার এর প্রধান কার্যালয় অবস্থিত কোথায়? আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার এর প্রধান কার্যালয় অবস্থিত ওয়াশিংটনে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন আমরা চলে আসছি, দেখো নিরস্ত্রীকরণের নীতিকে সাফল্যমণ্ডিত করতে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগে সম্পাদিত বিভিন্ন চুক্তিগুলির চুক্তিবর্ষ ক্রম অনুযায়ী সাজাতে বলছে। প্রথমে দেখো অপশন তোমাদের আমি ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি।
দেখো অপশান নাম্বার ডিটা তোমাদের অ্যান্সার হবে। নিরস্ত্রীকরণ কমিশন গঠন এটি হচ্ছে প্রথম। তারপর হচ্ছে পারমাণবিক অস্ত্র প্রসারোধ, তারপর চুক্তি সল্ট 1 চুক্তি, এবং তারপর হচ্ছে সিটিবিটি চুক্তি, কম্প্রেহেনশন টেস্ট ব্যান ট্রিটি চুক্তি। ঠিক আছে, পারমাণবিক নিষিদ্ধকরণ চুক্তি এটা সর্বশেষ ঘটেছিল। তাহলে আমরা ক্রম অনুযায়ী সাজিয়ে দিলাম। 15 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা বা জাতীয় বিরোধের নিয়ন্ত্রণ ঘটানো অথবা নিষ্পত্তির উদ্দেশ্যে জাতিপুঞ্জ অকুস্থলে যেসব কার্য সম্পাদন করে থাকে সেগুলি হচ্ছে জাতিপুঞ্জের শান্তিরক্ষামূলক কার্যকলাপ। আর এই কার্যকলাপ পরিচালনার জন্য গঠিত হয় এক্স বিভাগটি। এক্স বিভাগটি হলো, তো বললেই হতো যে জাতিপুঞ্জের শান্তিরক্ষামূলক কার্যকলাপ করে থাকে কোন বিভাগ। 4টে অপশন তোমরা দেখতেই পাচ্ছ। তো সঠিক অ্যান্সার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটু ভেবে নাও। উত্তর হয়ে যাবে কি ডিপিকেও। ডিপিকেও এই বিভাগটি কী করে? জাতিপুঞ্জের শান্তিরক্ষামূলক কার্যকলাপ কিন্তু নিয়ন্ত্রণ করে। নেক্সট, ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত? মোস্ট ইম্পর্ট্যান্ট, ইউনেস্কো পুরো নামটাও তোমরা মনে রাখবে, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এর বর্তমান সদস্য সংখ্যা কিন্তু কত হবে? উত্তর হয়ে যাবে 198, মনে রাখবে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর প্রশ্ন, অপ্রথাগত নিরাপত্তার ধারণাসমূহ ড্যাশের ঊর্ধ্বে। উত্তর হবে সামরিক হুমকির ঊর্ধ্বে, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিষয়গুলি কোন নিরাপত্তার বিভিন্ন দিক? দেখো এগুলো কোন নিরাপত্তার বিভিন্ন দিক, 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি মানব নিরাপত্তা। কেন? দেখো রাজনৈতিক নিরাপত্তা, সম্পদাগত নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা, খাদ্যের নিরাপত্তা, খাদ্য, স্বাস্থ্য, পরিবেশ, এগুলো মানুষের জন্য লাগে। অর্থনৈতিক, এগুলো মানুষের, অর্থাৎ মানব নিরাপত্তা। ঠিক আছে। নেক্সট 19 নম্বর প্রশ্ন বলছে বিশ্ব বাণিজ্য সংস্থায় সন্ত্রাসবাদী হানা কখন সংঘটিত হয়েছিল? মনে রাখবে 2001 সালের 11 সেপ্টেম্বর, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন, প্রতিবেশী রাষ্ট্র থেকে শ্রমিকদের আগমন বলছে ড্যাশ। উত্তর হবে অচিরাচরিত নিরাপত্তার বিষয়। অচিরাচরিত নিরাপত্তার বিষয় প্রতিবেশী রাষ্ট্র থেকে শ্রমিকদের আগমন। নেক্সট 21 নম্বর প্রশ্ন, দেখো বিবৃতি একে কি বলছে? বৈশ্বিক দারিদ্র্য নিরাপত্তাহীনতার একটি উৎস। এখানে তোমাদের কি করতে বলেছে? সঠিক ব্যাখ্যা দিতে বলেছে। প্রথম কি বলছে দেখো, যে বৈশ্বিক দারিদ্র্য নিরাপত্তাহীনতার একটি উৎস, এটা কিন্তু ঠিক। আবার বলছে উচ্চ মাথাপিছু আয় এবং নিম্ন জনসংখ্যা ধনী দেশকে আরও ধনী তৈরি করে, আর ধনী দেশ গরিব দেশের উপর প্রভাব বিস্তার করে। এটাও কিন্তু পুরোপুরি সত্য। সত্য তো ঠিক আছে, বাট একটার সাথে একটা কোনো কানেকশন নেই। তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। ঠিক আছে, এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা নয়। নেক্সট আমরা চলে আসবো, বলছে মানুষের মধ্যে জীবাণু দ্বারা সৃষ্ট একটি সংক্রমিত রোগের নাম বলতে চলেছে। দেখো জীবাণু দ্বারা সৃষ্ট সংক্রামিত রোগ প্লেগ তো বাহক দ্বারা সৃষ্ট। তো আমরা জীবাণু দ্বারা হচ্ছে মনে রাখো জুনোসিস। ঠিক আছে, একটি জীবাণু দ্বারা সৃষ্ট সংক্রমিত রোগ জুনোসিস। নেক্সট, পরিবেশ সচেতনতা দিবস কোন দিন সাথে পালন করা হয়? তোমরা সবাই জানো, এটা প্রায় জানো, 5ই জুন পরিবেশ সচেতনতা দিবস পালন করা হয়, বা বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। চলে আসবো নেক্সট প্রশ্ন। এরপর দেখো 24 নম্বর প্রশ্ন কি বলেছে। দেশীয় রাজ্যগুলির ভারতে অন্তর্ভুক্তিকরণের দাবি জানান কে? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, কে দাবি জানান? মনে রাখো প্যাটেল এবং মেনন, এরা হচ্ছে দেশীয় রাজ্যগুলিকে ভারতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছিল। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। প্রথম প্রশ্ন দেখো, বলছে ক শ্রেণী পার্ট এ, এটা হয়ে যাবে অপশন নাম্বার বি পূর্বতন ভারতের প্রদেশসমূহ, এটা হচ্ছে পার্ট এর মধ্যে পড়ছে। খ শ্রেণী, এটা হচ্ছে পূর্বতন দেশীয় রাজ্য। নেক্সট 3 নম্বর রয়েছে পার্ট সি, অর্থাৎ গ শ্রেণী, এটা হয়ে যাবে পরিবর্তন এই পূর্বতন চিফ কমিশনার শাসিত অঞ্চল। এবং 4 নম্বর যেটা রয়েছে ঘ শ্রেণী, অর্থাৎ পার্ট ডি, এটা হয়ে যাবে অপশন নাম্বার সি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পার্ট এ, পার্ট বি, পার্ট সি। তো আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার বলেছি। 25 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার এসেছে অপশন নাম্বার ডি। তোমরা একটু বেছে নিয়ে লেখো, বেছে দেখে নিতে পারো। ঠিক আছে, চলে আসবে এবার নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো, মণিপুরে ভারতভুক্তি হয়েছিল কত খ্রিস্টাব্দে? মণিপুর। 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে। তো আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার বলছি, দেখো 1949 সালে, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1949 সালে কী হয়? মণিপুর ভারতের অন্তর্ভুক্ত হয়। এরপর দেখো 27 নম্বর প্রশ্ন, বিবৃতি 1 বিবৃতি 2 বলছে। তো যেগুলো সত্য আমি সেগুলো শুধু বলেছি, বাট প্রথম এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, এটা পড়ছি না। সত্যটা দেখো, স্বামী সীতারাম এবং পরে পত্রী শ্রীরামালু বলছে পৃথক অন্ধরাজ্যের দাবিতে আমরণ অনশনের নেতৃত্ব দেন, এটা কিন্তু সম্পূর্ণরূপে সত্য। তারপর একটা মিথ্যা। তারপর 4 নম্বরটা দেখো, 1971 খ্রিস্টাব্দে হিমাচল প্রদেশকে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়, মনে রাখবে এটাও কিন্তু সত্য। তাহলে অপশন ওয়াইজ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ। প্রথমটি মিথ্যা, দ্বিতীয়টি সত্য, তৃতীয়টি মিথ্যা, চতুর্থটি সত্য। নেক্সট, রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখো 1953 সালে, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজ্য পুনর্গঠন কমিশন, এটি কিন্তু পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন, মনে রাখবে 1953 সালে।
নেক্সট, জাতীয় স্বার্থ সংরক্ষণে সচেষ্ট হয় তাকে কি বলে? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে রাজনৈতিক দল। যারা জাতীয় স্বার্থ সংরক্ষণ করে, সংগঠিত জনসমষ্টি জাতীয় স্বার্থ সংরক্ষণে সচেষ্ট হয় তখন তাকে বলে রাজনৈতিক দল। অপশন নাম্বার 20 দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট মনে রাখবে 30 নম্বর প্রশ্ন দেখো, রাজনৈতিক দল গঠন করতে পারে কারা? কারা রাজনৈতিক দল গঠন করতে পারে? উত্তর হবে নাগরিকরা। আমিও একটা যে কোনো রাজনৈতিক দল কিন্তু গঠন করে দিতে পারি, ঠিক আছে? তো রাজনৈতিক দল গঠন করতে পারে, তার জন্য তোমাদের কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, একটা নিজস্ব দল থাকবে। যেমন দেখো টিএমসি, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম, এই যে রাজনৈতিক দলগুলো আছে, তো এই রাজনৈতিক দল কিন্তু বানানো যেতে পারে, ঠিক আছে? কারা বানাতে পারে? যারা হচ্ছে ভারতের নাগরিক। চলে আসবে 31 নম্বর প্রশ্ন। অপশন নাম্বার 31 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, রাজনৈতিক দলের অন্যতম প্রধান কাজ কি? অবশ্যই রাজনৈতিক দলের কাজ কি? রাজনৈতিক দলের কাজ হচ্ছে নির্বাচনের জন্য কি হয়, প্রার্থী মনোনয়ন করা। এটা রাজনৈতিক দলের অন্যতম একটা কাজ। অনেক কাজই আছে রাজনৈতিক দলে, তবে এটা হচ্ছে তার মধ্যে একটা কাজ, ঠিক আছে? মনে রাখবে, শুধুমাত্র নিজের দলে প্রশংসা করা এটা কোনো কাজ নয়। তো এগুলো তো রয়েছে। তো উত্তর হবে নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন করা। 32 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, জাতীয় আঞ্চলিক দলের মধ্যে পার্থক্য বিদ্যমান। বিবৃতি 2 বলছে জাতীয় দলের লক্ষ্য হলো সমগ্র দেশবাসীর কল্যাণ সাধন করা, অন্যদিকে আঞ্চলিক দলগুলি জাতীয় স্বার্থ অপেক্ষা আঞ্চলিক স্বার্থকে বেশি গুরুত্ব প্রদান করে। তাহলে মনে রাখো অপশন 2 একের কারণ, ঠিক আছে? এটার কারণ। চলে আসবো তাহলে অপশন ওয়াইজ অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, ঠিক আছে? 2 হলো একের কারণ। নেক্সট, ভারতের আঞ্চলিক দলের গুরুত্ব বৃদ্ধির কারণ কি? ভারতের আঞ্চলিক দলগুলি কেন গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে? কারণ কি? একটা কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্র কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে আঞ্চলিক ভাষায় সংস্কৃতির বিকাশ হচ্ছে, আঞ্চলিক ভাষা সংস্কৃতি বিকাশ করছে, তার জন্য আঞ্চলিক যে দলগুলো আছে সেগুলো কিন্তু গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। চলে আসবো নেক্সট প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন। ভারত শ্রীলঙ্কা মুক্ত বাণিজ্য চুক্তি ISFTA কার্যকরী হয় কত সালে? দেখো, ভারত শ্রীলঙ্কা মুক্ত বাণিজ্য চুক্তি এটি কার্যকরী হয়ে যায় কিন্তু। তো 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে 2000 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, সার্কের সপ্তদশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে মালদ্বীপ, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সার্কের সপ্তদশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল মালদ্বীপে। সার্ক কবে গড়ে উঠেছিল সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। নেক্সট, 1, 2, 3 চুক্তি 123 চুক্তি মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো প্রশ্ন, মনে রাখবে 2007। 123 চুক্তিটি হয়েছিল 2007-এ, ঠিক আছে? নেক্সট, তামিলনাড়ু কুদানকুলাম পরমাণু শক্তি প্রকল্প তৈরি হয়েছে কার সাহায্যে? উত্তর হবে দেখো রাশিয়ার পরমাণু সহযোগিতায়। মনে রাখবে রাশিয়ার পরমাণু সহযোগিতায় এটি কিন্তু তৈরি হয়েছে। নেক্সট, কবে ভারত চীন আনুষ্ঠানিক সম্মেলন অনুষ্ঠিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখো 2018 সালে। প্রথম হচ্ছে ভারত আর চীন আনুষ্ঠানিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নেক্সট, ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণ পোখরানে ঘটিয়েছিল কত সালে? উত্তর হবে মনে রাখো 1974 সালে। ভারত প্রথম কিন্তু পরমাণু বিস্ফোরণ ঘটেছিল পোখরানে। নেক্সট, এনপিটি, তো এই এনপিটিতে স্বাক্ষর করেনি কে? এনপিটি এখনও কিন্তু ভারত কিন্তু স্বাক্ষর করেনি। এই ছিল তোমাদের 40টা প্রশ্ন। এই 40টা প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আরও 5টা সেট আমরা আলোচনা করে দিয়েছি, ইতিমধ্যে ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলো অবশ্যই দেখো। শেষ মুহূর্তে এখনও তোমাদের হাতে অনেকটাই সময় রয়েছে, তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।